বাইরে তখন জমাট বাঁধা অন্ধকার, যেন তরল আলকাতরা লেপে দেওয়া হয়েছে চারপাশের চরাচরে। বেশ কিছুক্ষণ ধরেই একটা একটা উৎকট আঁশটে গন্ধ আমার চেতনার উপর আধিপত্য বিস্তার করছিল। গন্ধটা নিছক নাকে লাগছিল না, বরং তা ধীরে ধীরে ঘিলুর ভেতর সেঁধিয়ে গিয়ে মাথায় চাগার দিয়ে উঠছিল। ঠিক এই একই পচা মাছ আর নোনা জলের মিশ্রিত আঁশটে গা গোলানো গন্ধটা আমি পেয়েছিলাম ঠাকুরান নদীর চরে। সেদিন নৌকার মাঝিকে প্রশ্ন করলে সে একগাল হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, ও দাইদা বাবু, জঙ্গলির কত শত রকমের গন্ধ থাকে, সব কি আর বোঝন যায়? দিনের আলোয় তার সেই সহজ স্বীকারোক্তি বিশ্বাসযোগ্য মনে হলেও এই নিঝুম রাতের নির্জনতায় সেই একই গন্ধ আমার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছিল। তেলের অভাবে হ্যারিকেনটাও তখন নিভু নিভু। আমি কাঁপা কাঁপা হাতে ওটা তুলে নিয়ে জানলার সামনে দাঁড়ালাম। দূরে ঠাকুরান নদীর জল চাঁদের ম্লান আলোয় রূপলি ঢেউ তুলে ঝিলিক দিচ্ছে। আমি একবার হ্যারিকেনটা উঁচিয়ে জানলার বাইরে অন্ধকার দেখার চেষ্টা করলাম, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। শুধু বাতাসের একটা অবিরাম হিস হিসে শব্দ চারদিকের নিস্তব্ধতাকে আরও ভয়ানক করে তুলেছে। মাঝে মধ্যে সেই নিস্তব্ধতা ফালাফালা করে দিচ্ছে কোনো এক নাম না জানা নিশাচরের কর্কশ ডাক। বাড়ির কেয়ারটেকার লকাই বলেছে যাই হোক না কেন রাতে বাইরে না বেরোতে। তাতে আমি শুধিয়েছিলাম, কেন রে, বাঘটাক আসে নাকি এখানে আবার? এই জঙ্গলে কি নেই তা আপনার জানা নেই দাদাবাবু, তবে এমন কিছু আছে যা দিনের বেলা দেখা না গেলেও তা আছে। আমি সেই জন্যই হেসেছিলাম দাদাবাবু। হঠাৎ পাশের ঝোপটা সজোরে নড়ে উঠতেই একটা পেঁচা ডানা ঝাপটে উড়ে গেল। আমি নিজের ওপরেই মনে মনে সেদিনের মতোই আবার হেসে উঠলাম। মানুষের মন যে কত বিচিত্র ভয়ের বুনন তৈরি করতে পারে তার ইয়ত্তা নেই। হ্যারিকেনটা মেঝেতে নামিয়ে রেখে আমি বিছানায় এসে বসলাম। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা একদম, কিন্তু ঘরে বসেও কেন জানি না আমার সারা শরীর হিম হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা কর্কশ আঁচড়ের শব্দে আমার ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি পাথরের মতো জমে গেলাম। খুব ধীরে অমানসিক প্রচেষ্টায় মাথাটা ঘুরিয়ে বন্ধ জানলার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা যেন শুকিয়ে এলো। জানলার ওপারে অন্ধকারের বুক চিরে জেগে আছে দুটো জলজলে হলুদ চোখ। তীক্ষ্ণ বাঁকানো নখ দিয়ে কেউ যেন উন্মত্তের মতো জানলার কাছে আঁচড় কাটছে। এলো মেলো জট পাকানো ভেজা চুলের আড়াল থেকে উকি দিচ্ছে এক বিভৎস মুখের এবড়ো খেবড়ো রেখা। আর সেই মুখগহ্বর থেকে বেরিয়ে আসা দীর্ঘ লকলকে জিভটা কাঁচের গায়ে লেবড়ে যাচ্ছে একেবারে। আমার মুখ হাঁ হয়ে গেল, ফুসফুস যেন বাতাস টানতে ভুলে গেছে। সেই ভয়াল রূপিণী হঠাৎ করেই জানলার ওপার থেকে এক অদ্ভুত সুরেলা অথচ হাড় হিম করা স্বরে কথা বলে উঠল। তার কণ্ঠস্বরে মিশেছিল কয়েক হাজার বছরের পুরনো কোনো এক অতৃপ্ত তৃষ্ণা। বাংলা ভাষার এক অতি প্রাচীন রূপ। দুর্বোধ্য ভাষায় সে আমায় ডাকতে লাগলো, শলা বিয়লিয়রে রাইত্রি খেলা আইস তুকে মজু পাশে সল দেহ পয়সৌ মোড়ে অক্ষার মায়া জাল না তরয় মানসেরে জল সুন্দরী দুঃখে আর নয়তি। এর অর্থ আমি পরে জেনেছিলাম। সমস্ত আলো বিলীন হয়েছে এই রাতের খেলায়।
আয়, তুই আমার পাশে তোর সকল দেহ আমাতে প্রবেশ করুক। আমার মায়াজাল ছেঁড়া যায় না রে মানুষ। জল সুন্দরী তোকে আহ্বান করছে। তুমি যদিও বলবে যে আমি কিভাবে জানলাম, আমি বলবো ওই বাণী যে এখন আমার সঙ্গী হয়ে উঠেছে। তো যাই হোক, মরণপণ আর্তনাদ করতে চাইলাম আমি, কিন্তু কিন্তু আমার কণ্ঠনালী যেন কেউ লোহার হাত দিয়ে চেপে ধরেছে। আমার পায়ের পাতা দুটো যেন মেঝের সঙ্গে কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। আমার বুকের খাঁচা ফেটে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছিল। জানলার ওপারে সেই ছায়ামূর্তি তখন এক নাগাড়ে ওই বিরল মন্ত্রোচ্চারণ করে চলেছে। ধীরে ধীরে আমার মগজ যেন অসাড় হয়ে এলো, চোখের মনি উল্টে গেল উপরের দিকে। শেষবার কানে এলো সেই মায়াবী ডাইনির খিলখিল হাসি। তারপর সব অন্ধকার। আমি অচৈতন্য হয়ে গড়িয়ে পড়লাম বিছানার ওপর। লকাই যদিও পরে বলেছিল, দাদাবাবু, রাতের বেলা এই গ্রামে জেগে থাকা বারণ। যদি একবার কারো নির্ঘুম রাতের কথা টের পায় তাহলে ও আসে। কিন্তু কে আসে তা আমি পরে জেনেছিলাম। তবে জেনেছিলাম বলবো কেন, দেখেছিলাম। আমার এই চিঠি হয়তো তোমার কাছে যতক্ষণে পৌঁছবে ততক্ষণে আমি উন্মাদে পরিণত হয়েছি। সব জেনেও যদি তুমি না আসো তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তাই এক প্রাণের বন্ধুর কাছে আমার এই আর্জি, এখানে এসো বন্ধু, আর আর আমাকে সাহায্য করো। পুনশ্চ এখানে পৌঁছতে লকাই তোমাকে সাহায্য করবে। আমার এই বাড়িতে পৌঁছানোর ঠিকানা আমি তোমাকে বিস্তারিত লিখলাম। তোমার বন্ধু সুব্রত নাথ। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন নবনীতা বোসের লেখা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প পিশাচিনী। সুব্রতর ভূমিকায় আদিত্য, মাঝির ভূমিকায় দীপঙ্কর চ্যাটার্জি, প্রতাপের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, অন্যান্য চরিত্রে সুমিতেন্দ্র, আর গল্প পাঠে আমি প্রত্যয়। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের স্পটিফাইয়ের অ্যাকাউন্টটাকেও ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। সুব্রতর চিঠির প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো বিঁধছিল প্রতাপের মগজে। মানুষটা মাত্র কয়েকদিন আগে শহর ছেড়েছে, কিন্তু চিঠিতে ফুটে ওঠা তার অভিজ্ঞতার প্রতিটি পঙ্গিত এক ভয়ঙ্করতার সাক্ষ্য দিচ্ছিল। সুব্রত কবি মানুষ, একাকিত্ব খোঁজা তার স্বভাব, কিন্তু এবারের নির্জনতা যে এমন হাড়হিম করা পরিণাম বয়ে আনবে তা প্রতাপ কল্পনাও করেনি। আজ তাই কাকভোরে সমস্ত কাজ ফেলে সে রওনা হয়েছে টিয়ামারির সেই নির্জন গেস্ট হাউসের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে
ক্যানিং থেকে জরাজীর্ণ বাসে রায়দিঘি ঘাট, তারপর সেই মান্ধাতা আমলের ভটভটি নৌকায় যাত্রা। ঠাকুরার নদীর দুপাশে ম্যানগ্রোভের নিশ্চিত্র দেওয়াল। সুন্দরী আর হেতালের ডালপালারা জলের উপর ঝুঁকে পড়ে এক শ্বাসরুদ্ধকর সুড়ঙ্গ তৈরি করেছে। ভাঁটার টানে জেগে ওঠা পলিমাটির চরে হাজার হাজার শ্বাসমূল যেন মাটির বুক চিরে বেরিয়ে আসা তলোয়ার। মাঝে মাঝে কাদায় কুমিরের টেনে নিয়ে যাওয়া লেজের দাগ দেখে প্রতাপের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছিল। টিয়ামারের নির্জন খেয়াঘাটে পা দিতেই দেখা হলো লকাইয়ের সাথে। দীর্ঘদেহী মিশমিশে কালো সুঠাম এক যুবক, কিন্তু তার চোখে মুখে এমন এক ভয়ার্ত অভিব্যক্তি যা সে কৌশলে ঢাকার চেষ্টা করছে। প্রতাপকে দেখেই সে এগিয়ে এলো। আপনি কি দাদাবাবুর বন্ধু প্রতাপ চৌধুরী? অচেনা জঙ্গল ঘেরা এই নির্জনতায় এমন মার্জিত বাংলা প্রতাপকে অবাক করল। সে সরাসরি প্রশ্ন ছুড়ল। হ্যাঁ, কিন্তু আমি তো কিছুই। সুব্রত কেমন আছে? লকাইয়ের ঠোঁটে এক বিষণ্ণ হাসির রেখা ফুটে উঠল। সে বলল, দাদাবাবু একরকম তার মতোই আছেন, তবে আপনার কথা রোজ বলেন। একবার চিঠিটা পেতে দে প্রতাপকে, সে না এসে থাকতে পারবে না। চলুন বাবু, দুপুর গড়িয়েছে, এবেলা না পৌঁছলে বিপদ। সুন্দরবনের এই তল্লাটে রাতে ডাঙায় বাঘ আর জলে কুমিরের একচ্ছত্র রাজত্ব। লকাই ব্যাগটা কাঁধে নিয়ে আগে আগে চলতে লাগলো। লাল মাটি আর নোনাবালির সেই সরু রাস্তা জঙ্গল ছিঁড়ে ঢুকে গেছে গ্রামের গভীরে। ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে আসা পচা পাতার ভ্যাপসা ঘ্রাণ আর নোনা জলের তীব্র আষ্টে গন্ধে বাতাস ভারী হয়ে আছে। গেস্ট হাউসের যত কাছাকাছি আসা যায়, লোকালয় তত পাতলা হতে থাকে। লকাই হাঁটতে হাঁটতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে সাবধান করে বলল, সূর্যাস্তের পথে এ পথে জোনাকির আলো কেন জানি না ম্লান হয়ে যায়। ঝিঝির ডাক তখন কানের পর্দায় বিঁধবে। আপনি কিন্তু ভয় পাবেন বাবু, এখানে ভয় পাওয়াটা ভীষণ প্রয়োজন। প্রতাপ অবাক হয়ে কিছু বলতে যেতেই লকাই বলল, আর শুনুন, মাঝরাতে কোনো আওয়াজে কান দেবেন না। বাইরে বেরোনো বারণ, শুধু ঘুমোবেন। এই বাড়িতে জেগে থাকা এক সাংঘাতিক ব্যাধি। একবার যদিও টের পায় আপনি জেগে আছেন, তবে আপনার প্রতিটা রাত ওর দখলে চলে যাবে। প্রতাপের মাথায় তখন ছিলিক দিয়ে উঠল সুব্রতর চিঠির সেই কথা। প্রতাপ বেশ অবাক হলো। কিন্তু কেন লকাই? কারণ আছে দাদাবাবু। এখানে এসে স্টক দেখেছি। আমি দাদাবাবুকে বহুবার সাবধান করেছিলাম, উনি আমার কথা শোনেননি। একবার যদিও টের পায়, তাহলে সব রাতগুলো হবে ওর। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রতাপ কঠিন মুখে নিঃশব্দে লকাইকে অনুসরণ করল। সামনেই নদীর পাড়ে খুঁটির ওপর দাঁড়িয়ে আছে এক পুরনো কাঠের বাড়ি, নির্জন গেস্ট হাউস। নামটা যেন এই জনহীন প্রান্তরের সাথে মানানসই। লকাই এই গেস্ট হাউসের রাঁধুনি আর কেয়ারটেকার। গেস্ট হাউসের বারান্দায় একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে। প্রতাপ চিনতে পারল ওটা সুব্রত, কিন্তু কাছে যেতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। সেই সদাহাস্য কবিসত্তার লেশমাত্র নেই, বরং সেখানে জেগে আছে এক বিমর্ষ মুখমণ্ডল, যাতে খোদাই করা এক সাংঘাতিক আতঙ্ক। সে বুঝতে পেরেছে এখানে আছে এমন এক শরীরী বা অশরীরীর অস্তিত্ব যা সুব্রতকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
খাবারগুলো বেশ সুস্বাদু তো। প্রতাপ লকাইয়ের দিকে তাকিয়ে প্রসন্ন মুখে কথাটা বলল। কাঁসার থালায় পরিবেশিত গরম ভাত আর মাছের ঝোল থেকে একটা টাটকা স্বাদ জিভে লেগে আছে। সবই আমাদের এই জলের ফসল দাদাবাবু। উত্তরটা লকাই দিল হাসি মুখেই, কিন্তু প্রতাপের তীক্ষ্ণ নজর এড়াল না তার অস্থিরতা। লোকটা কথা বলছে ঠিকই, কিন্তু বারবার সন্দিগ্ধ চোখে তাকাচ্ছে খোলা জানালার বাইরের সেই জমাটবদ্ধ অন্ধকারের দিকে। যেন ঘন কুয়াশা আর ম্যানগ্রোভের আড়ালে লুকিয়ে থাকা কোনো কিছুর ওপর নজর রাখছে সে। বাইরে তখন ঝিঁঝি পোকার একঘেয়ে কোরাসের মাঝখানে ভেসে আসছে এক অদ্ভুত নিশাচর পাখির ডাক। কর্কশ অথচ ছান্দিক। মাঝে মধ্যে নদীর শান্ত বুকে কোনো একটা বড় মাছের ঘাই মারার শব্দে চমকে উঠছে লকাই। ওদিকে সুব্রত কোনো কথা না বলে এক মনে খেয়ে চলেছে। আজ বিকেলে পৌঁছনোর পর থেকে সুব্রতর যে চেহারা প্রতাপ দেখেছে তাতে তার মনের ভেতর খচখচানিটা থামছে না। প্রতাপকে দেখে সুব্রত যেভাবে পাগলের মতো আঁকড়ে ধরেছিল তা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। এবারে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। মানে? প্রতাপ অবাক হয়ে কারণ জানতে চাইলে সুব্রত ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটিয়ে বলেছিল, এই যে তুই যে এসে গেছিস, এখন আমি নিশ্চিন্ত। তুই জানিস আমি আমি কত রাত ঘুমাইনি। প্রতিটা রাত যেন এক একটা বছরের সমান লেগেছে আমার। সুব্রতর সেই হাসিটার মানে প্রতাপ তখন বুঝতে পারেনি, এখনো পারছে না। আজ সুব্রতর সেই হাসির রেখাটা কেমন যেন তীর্যক লেগেছিল তার। সে কি সত্যি প্রতাপের ওপর ভরসা পেয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় কারণ? প্রতাপের চিন্তার সূত্র ছিঁড়ে গেল সুব্রতর হঠাৎ চটে যাওয়া গলার আওয়াজে। উফ, আবার সেই আষ্টে গন্ধটা লকাই। কতবার বলেছি না তোমাকে মাছগুলোকে ভালোভাবে ভাজবে? ও ও গন্ধ আমার ভালো লাগে না। প্রতাপ থমকে গেল। সে নাক কুঁচকে বাতাসটা ভালো করে টেনে বোঝবার চেষ্টা করল, কিন্তু মাছের ঝোলের সুগন্ধ ছাড়া আর কিছুই পেল না। সে কিছুটা অবাক হয়েই বলল, কই রে, আঁশটি গন্ধ তো নেই। সুব্রত নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে ফ্যাকাশে মুখে বলল, আমার নাকটা একটু বেশি সজাগ, জানিস তো। আমি একটু বেশি গন্ধ পাই। সুব্রত প্রসঙ্গটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও প্রতাপ দেখল লকাইয়ের মুখের সেই কৃত্রিম হাসিটা অনেকক্ষণ আগেই উবে গেছে। সে এখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে জানালার দিকে কান পেতে আছে। পরিবেশটা যেন হঠাৎ করেই ভীষণ ভারী হয়ে উঠল। নিস্তব্ধতায় ঢাকা এই নির্জন গেস্ট হাউসে সেই অদৃশ্য আষ্টে গন্ধ এক অশুভ সংকেত বয়ে আনছিল যেন। বাইরের বারান্দায় তখন মৃদুমন্দ বাতাস বইছে। রাত বেশ গভীর আর রহস্যময় হয়েছে। প্রতাপ পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে নিল। আগুনের ছোট স্ফুলিঙ্গটা অন্ধকার বুকে ক্ষণিকের জন্য সুব্রতর ফ্যাকাশে মুখটা উজ্জ্বল করে তুলল। প্রতাপ আর চোখে সুব্রতকে একবার মেপে নিল। তারপর কোনো ভূমিকা না করেই সে সুব্রতর কাছে জানতে চাইল ঠিক কিসের এত ভয় তাদের। এই জায়গায় যে কিছু একটা স্বাভাবিক নয় তা সে অনেক আগেই বুঝে গিয়েছিল। এমনকি সুব্রতর চিঠিতেও সেই অস্বাভাবিকতার স্পষ্ট ইঙ্গিত সে পেয়েছিল।
তাই এবার আর কোনো আড়াল না রেখে সুব্রতর কাছ থেকে সত্যিটাই জানতে চাইল প্রতাপ। সুব্রত কোনো উত্তর দিল না। সে ধীর স্থিরভাবে কবজি উল্টে ঘড়িটা দেখে নিল। তারপর পকেট থেকে ওষুধের একটা বড়ি বের করে মুখে ফেলে বোতলের জল দিয়ে গিলে ফেলল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বিড়বিড় করল, এই শেষ বুড়ি, এবার আমি নিশ্চিন্ত। অন্যদিন ওটা কাজ করে না, কিন্তু আজ তুই আছিস। প্রতাপের দিকে তাকিয়ে সে আবার বলল, তুই যেন কি বলছিলিস? কিসের ভয়? দাঁড়া, একটু পরেই দেখতে পাবি কিসের ভয়। গেস্ট হাউসের সামনে ঠাকুরার নদীর বুক চিরে চাঁদের আলো চুইয়ে পড়ছে। নোনা জলটা রূপালি রঙের একটা চাদরে ঢাকা। মাঝে মাঝে জোয়ারের জলের ধাক্কা কাঠের কুটিরগুলোতে এসে লাগছে, যার কম্পন পায়ের নিচ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সুব্রত হাত বাড়িয়ে দূরে নদীর মাঝখানে জেগে থাকা একটা নির্জন চরের দিকে ইশারা করল। ভাটায় জেগে থাকা সেই চরের বালি চাঁদের আলোয় ধপধপে সাদা হয়ে আছে। ওই ওই চরটা দেখতে পাচ্ছিস, যেখানে চাঁদের আলো পড়ে সাদা হয়ে আছে? প্রতাপ সেদিকে তাকিয়ে ঘাড় নাড়ল। চরটা যেন এই মৃত প্রকৃতির মাঝে এক বিচ্ছিন্ন দ্বীপ। সুব্রত ফিসফিস করে বলল, একটু পরেই ওখানে আসবে সে। জল থেকে উঠে বসবে চাঁদের আলো পান করতে। প্রতাপের কপালে ভাঁজ পড়ল। সে বিরক্ত আর বিস্ময় মিশিয়ে বলল, কি যাতা বলছিস সুব্রত? চাঁদের আলো আবার কেউ পান করতে পারে নাকি? তুই অদ্ভুত সব। যায় যায়, সব যায়। ও কি আর এই জগতের বাসিন্দা নাকি? ও তো অতিলৌকিক জগতের এক অনন্ত তৃষ্ণা। কথাগুলো বলার সময় সুব্রতর চোখ দুটো অস্বাভাবিকভাবে গোল হয়ে উঠল। উন্মাদনার এক অদ্ভুত আবেশ তার গলায়। সে আবার বলতে শুরু করল, ও আমার কাছে রোজ আসে প্রতাপ। জানলার ওপারে দাঁড়িয়ে ওর দুর্বোধ্য ভাষায় গল্প বলে। আমি আমি জানি না কিভাবে আমি ওর প্রতিটা কথা বুঝতে পারি। বাইরের জগতের থেকে যোজন দূরে এই টিয়ামারি গ্রামের গেস্ট হাউস নিজের বুকের গভীরে এক ভয়ানক অন্ধকার রহস্য চেপে রেখেছে। সুব্রতর কথাগুলো শেষ হতে না হতেই নদীর দিক থেকে বাতাসের হিস হিস শব্দটা যেন কোনো এক অশরীরী নারী মূর্তির চাপা কান্নায় রূপ নিল। সে কাঁদছে। অনেকক্ষণ ধরেই এক অশরীরী হাহাকার বাতাসে ভর করে কুমড়ে মরছে। ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে সেই কান্নার সুর যত বাড়ছে, চারপাশের বাতাস যেন তত জমাট বেঁধে আসছে। সুব্রত তার কাঁপা কাঁপা হাতটা তুলে নদীর সেই নির্জন চরের দিকে ইশারা করল। একবার তাকিয়ে দেখ প্রতাপ, ও এসে গেছে, এসে গেছে ও। প্রতাপ চকিতে ঘাড় ফেরালো। চাঁদের সেই মায়াবী নেশা ধরানো আলোয় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। নদীর মাঝখানে সেই বালুচরে উঠে বসেছে এক রহস্যময় সত্তা। দূর থেকে তার দেহের প্রতিটি বাঁক যেন কোনো নিষিদ্ধ রূপকথার হাতছানি দিচ্ছে। এক মাতাল করা লাবণ্য আর রহস্যের মিশেলে তৈরি সেই অবয়বটি যেন কোনো মায়া দর্পণের নায়িকা। লকাই এই ভয়াল আকর্ষণের আঁচ পেয়ে আগেই নিজেকে ঘরের ভেতর বন্দি করেছে। সে এখন গভীর নিদ্রার আশ্রয়ে। বারান্দায় বসে থাকা সুব্রতর ঝিম ধরা গলা প্রতাপের কানে এলো। জানিস প্রতাপ,
তোকে তোকে কেন ডেকেছি? ওর ওর হাত থেকে মুক্তি পেতে। আজ আজ বহু দিন পর আমি আমি নিশ্চিন্তে ঘুমাবো। আমাকে আমাকে ভুল বুঝিস না ভাই। আমার আমার আর কিছু করার ছিল না রে। কথাটা শেষ হতে না হতেই ঘুমের ওষুধের প্রভাবে সুব্রত মেঝের ওপর ঢলে পড়ল। এখন এই অনন্ত নির্জনতায় জেগে রইল শুধু প্রতাপ। চমকে উঠে সে খেয়াল করল সেই গুমড়ে মরা কান্নার শব্দটা থেমে গেছে। চরের দিকে তাকাতেই প্রতাপের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সেই রহস্যময় নারী দেহটি সেখানে নেই। ঠিক তখনই গেস্ট হাউসের নিচে খুঁটির কাছে চলে কিছু একটা ভেসে আসার শব্দ পাওয়া গেল। পরিবেশটা এক লহমায় পাল্টে গিয়ে গুমোট আর থমথমে হয়ে উঠেছে। হঠাৎ সেই তীব্র আঁশটে গন্ধটা আবার ফিরে এলো। প্রতাপের পিঠের ওপর এক জোড়া বরফ শীতল হাতের ছোঁয়া লাগলো। কোনো এক নারী কণ্ঠের হিসহিসে সম্মোহনী স্বর তার কানের খুব কাছে সেই প্রাচীন ভাষায় ফিসফিস করে উঠল। অক্ষে অকুদত্ত মজু পিয়মা আইসো দুঃখে মরে হও গায়ে অসুরয়নি দুঃখে সয়ে কহিবই সল দুঃখ সুখ কান্নি সরই কি দুঃখারে সে সল তাজিয়া দূর দেশ পয়সিয়া মহোদধি গভীরে ডুবিয়া মনে মুত্তা করইবা সরই কিসে বন। এক অদ্ভুত জাদু বলে সেই অবদ্ধ ধ্বনিগুলো প্রতাপের মগজে স্বচ্ছ বাংলায় প্রতিধ্বনিত হতে লাগলো। সে পরিষ্কার শুনতে পেল সেই সত্তাটি বলছে, আমি এসে গেছি প্রিয়তম, আমাকে গ্রহণ করো। আজ রাতে আমরা গল্প করব, তোমার সারা জীবনের সুখ দুঃখের গল্প। মনে পড়ে সেই কথা, সেই যে কবে তুমি সব মায়া ছেড়ে পাড়ি দিয়েছিলে দূর দেশে, তার গল্প মনে পড়ে। তুমি এই সাগরের গভীর ডুব দিয়ে খুঁজে সংগ্রহ করতে অসংখ্য মণিমুক্ত। মনে পড়ে তোমার সেই অঙ্গীকার। প্রতাপের চেতনার গভীরে এক আমূল পরিবর্তন ঘটে গেল। তার মনে হলো সত্যি তো সেই কবে সে ঘর ছেড়ে বেরিয়েছিল এক অনন্তহীন পথের যাত্রী হয়ে। শৈশব থেকে মনের কোণে জমে থাকা অগুন্তি হাহাকার আর না বলা কথাগুলো আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। শহরের মার্জিত মুখোশ পরে থাকতে থাকতে সে হাঁপিয়ে উঠেছিল। সেখানে দুর্বলতা প্রকাশ করা মানেই অন্যের হাতে লাঞ্ছিত হওয়া। কিন্তু এই শীতল স্পর্শের অধিকারিণী নারীটির কাছে তো কোনো লুকোছাপা নেই। তার কাছে মনের আগুল খুলে দিলে ক্ষতি কি? সে তো আর তার দুর্বলতার সুযোগ নেবে না। আকাশের মধ্য গগনে চাঁদ তখন স্থির হয়ে আছে। ভোর হতে ঢের দেরি। ঠিক তখনই কানের কাছে আবার সেই মরণ মন্ত্র উচ্চারিত হলো। মন পবন ঘোর অন্ধারি সল বিয়লিয়রে রাইতরি হিয়হি মঝু পৈসম মায়া জাল দুঃখে নতরই রে মানুষ। প্রতাপের আচ্ছন্ন মগজে অনুবাদ খেলে গেল। মন আর পবনের এই ঘোর অন্ধকারে রাতের সব আলো বিলীন হয়েছে। আমার হৃদয়ে প্রবেশ করো হে মানুষ, এই মায়াজাল ছেঁড়া তোমার স্বার্থের অতীত। প্রতাপের অবশ হয়ে আসা বুকের ভেতর থেকে একটা শব্দ ছিটকে বেরিয়ে এলো। কে চায় এই মায়ার বন্ধন ছিন্ন করতে? কথাটা বলে সে যেই ঘুরে তাকালো তার সমস্ত স্নায়ু যেন মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। এ কাকে দেখছে সে? এ তো কোনো মায়াবিনী রমণী নয়, বরং এক বিভীষিকা।
সামনে বসে আছে এক ভয়ঙ্কর দর্শনা নারী মূর্তি, যার সারা শরীর মাছের মতো রুক্ষ আঁশে ঢাকা। মুখমণ্ডল থেকে লক লক করে বেরিয়ে আছে এক রক্তাভ দীর্ঘ জিহবা, আর তার চোখের কোটের রক্তের তৃষ্ণায় জ্বলছে হলদেটে আগুনের শিখা। এক ভয়াল অভিব্যক্তিকে ঢাকা সেই বীভৎস মুখটি প্রতাপের সমস্ত মনস্তাত্ত্বিক আড়ালকে এক লহমায় চূর্ণ করে দিল। প্রতাপের কণ্ঠনালী চিরে এক উন্মত্ত চিৎকার বেরিয়ে এলো। এ আমি কি করছিলাম যে বিশ্বাসঘাতক বন্ধু নিজের মুক্তির জন্য আমায় এই নরকের মুখে ঠেলে দিল? তার পাতা মায়াজাল ছিঁড়তে গিয়ে আমি নিজেই কি তবে অতলে তলে যাচ্ছিলাম? হুঁশ ফিরতেই সে পরিমরি করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সেই মায়াবিনী তার বীভৎস শরীর নিয়ে বারান্দার কাঠের মেঝেতে উঠে এসেছে। চাঁদের আলোয় তার দেহের বীভৎসতা এবার স্পষ্ট। তার কটিদেশের নিচের অংশটি এক বিশালাকার বিশ্রী মাছের মতো কুচকুচে কালো, স্যাঁতস্যাঁতে এবং পচা নোনা লতাপাতায় জড়িয়ে থাকা এক পিচ্ছিল অবয়ব। সেই শরীর থেকে নির্গত পচা মাংস আর আষ্টে গন্ধ প্রতাপের পাকস্থলী উল্টে দিচ্ছিল। ঠিক তখনই এক চরম বিভীষিকা প্রতাপের চোখের সামনে ফুটে উঠল। নদীর বুক থেকে কাঠের পাটাতনের ফাঁক গলে উঠে আসতে লাগলো সহস্র চ্যাটচ্যাটে হাত। প্রতিটি হাতের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে একে অপরের সঙ্গে জোড়া, আর আঙুলের ডগায় ছুরির মতো তীক্ষ্ণ নখের সারি। সেই অগণিত হাত কিলবিলিয়ে উঠে এসে পঙ্গপালের মতো খামচে ধরল প্রতাপের পা। ভারসাম্য হারিয়ে সে সজোরে আছড়ে পড়ল ভেজা কাঠের মেঝেতে। সেই চ্যাটচ্যাটে হাতের হিমশীতল স্পর্শে তার সারা শরীর ভিজে যাচ্ছে। মনে হচ্ছে যেন অক্টোপাসের সহস্র সুর তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে অতল গহ্বরে টেনে নিতে চাইছে। মেঝেতে শুয়েই সে বিস্ফারিত নেত্রে দেখল এক অবর্ণনীয় দৃশ্য। নদীর জল থেকে মাথা তুলছে অসংখ্য বিভীষিকাময় মুখ। জট পাকানো চুলের ফাঁক দিয়ে তাদের লালসাতুর হলদেটে চোখগুলো প্রতাপের শরীরের ওপর স্থির। তারা প্রত্যেকেই তাদের লকলকে দীর্ঘ জিহ্বা বের করে এক বিচিত্র ছন্দে দুলছে, যেন কোনো এক উৎসবের বলি পাওয়ার অপেক্ষায় তারা উন্মুখ। ওদিকে সেই প্রধান অশরীরীটি তার বুকের ওপর ভর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে আরও কাছে চলে এসেছে। সেই নারী মূর্তিটি যখন ধীরে ধীরে তার শরীরের ওপর উঠে এলো, তখন তার হিমশীতল স্পর্শে প্রতাপের সারা দেহ অবশ হয়ে এলো। প্রাণশক্তি যেন নিভে আসছিল। ঠিক মৃত্যুর আগের মুহূর্তে অবচেতন মন যেন শেষ একবার বিদ্রোহ করে উঠল। শেষ চেষ্টার মতো পকেটে হাত দিয়ে সে টেনে বের করল তার দিয়াশলাইয়ের বাক্সটা। থরথর করে কাঁপা হাতে কোনো রকমে একটি কাঠি ঘষতেই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল ক্ষুদ্র এক স্ফুলিঙ্গ। আগুনের সেই শিখা চোখে পড়তেই এক বুক ফাটানো চিৎকার করে উঠল সেই নারী মূর্তি। আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে সে এক ঝটকায় প্রতাপের বুক থেকে ছিটকে বারান্দায় নিচে পড়ে গেল। সাথে সাথেই সেই হাজার হাজার সহস্র হাত মাটি আর কাদা ছিঁড়ে কিলবিলিয়ে আবার ঝুঁকে গেল নদীর গভীর অন্ধকারে। চারপাশটা একবারের জন্য নিস্তব্ধ হয়ে গেল। প্রতাপের বুক ধকধক করছে, কপালে ঠান্ডা ঘাম। সে কোনো ক্রমে টলতে টলতে উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। জীবন বাঁচাতে প্রতাপ ঘরের ভেতরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। এই পুরো নিঝুম গ্রামের বুকে সেই এখন একমাত্র সজাগ শিকার। কিন্তু বিপদ যে দরজার ওপারেই দাঁড়িয়ে। কয়েক মুহূর্তের মধ্যেই দরজার কাঠে প্রবল আক্রোশে শুরু হলো তীক্ষ্ণ নখের আঁচড়। প্রতাপের বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, আমি প্রতাপ চৌধুরী, সুব্রত নয়। আমাকে ভোলাবি এমন সাধ্য তোর নেই। কাল ভোর হলেই আমি এই অভিশপ্ত গ্রাম ছেড়ে নিজের শহরে পাড়ি দেব। হঠাৎ করেই সব স্তব্ধ। এক অতলান্ত শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা গিলে ফেলল সারা তল্লাটকে।
প্রতাপের মনে হলো সময় থমকে গেছে। সে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল, কান পেতে শোনবার চেষ্টা করল বাইরের কোনো শব্দ। ঠিক তখনই তার সারা শরীর রিড়ি করে উঠল এক কর্কশ শব্দে। দরজা নয়, শব্দটা আসছে কাঁচের জানালা থেকে। কেউ যেন আকচারা কাটার মতো করে নখ দিয়ে ঘষছে সেই স্বচ্ছ জানালার উপর। প্রতাপের শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। সে খুব ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকাতেই দেখল সেই চরম বিভীষিকা। জানালার ওপারে জেগে আছে সেই জলরাক্ষসী। তার হলদেটে জলজলে চোখ দুটো লালসায় চিকচিক করছে। সে উন্মত্তের মতো জানালার কাঁচ চিরে ফেলছে তার তীক্ষ্ণ নখে। আর সেই বিভৎস দীর্ঘ জিভটা প্রবল তৃষ্ণায় জানালার উপর ঝুলিয়ে চলেছে, যেন কাঁচের দেওয়ালটা গলে গেলেই সে প্রতাপের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তার তপ্ত রক্ত পান করবে। প্রতাপের মনে হলো আজ রাতটা হয়তো আর শেষ হবে না। প্রতাপ আর এক মুহূর্ত জীবনের ঝুঁকি নিল না। পাশে রাখা নিভু নিভু হ্যারিকেনটার সলতে বাড়িয়ে দিতেই কাঁপতে থাকা আগুনের শিখাটা তীব্র হয়ে অন্ধকারের আস্ফালন কমিয়ে দিল। উন্মত্তের মতো সে সারা ঘর খুঁজে বের করে আনলো আধপোড়া কয়েকটি মোমবাতি। সবকটি চেলে সেই ঘরের প্রতিটি কোণকে আলোকিত করে রাখল। সেই আগুনের বেষ্টনীর মাঝে বসে হাতে দেশলাইয়ের কাঠি আঁকড়ে ধরে সে জেগে রইল সারা রাত। প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হচ্ছিল এক একটা অনন্তকাল। জানালার ওপারে নখের আঁচড় আর বাতাসের সেই হিস হিসে কান্না চলল অবিরাম। কিন্তু আগুনের সেই রক্ষাকবচ ভেদ করার ক্ষমতা ওই সত্তাদের ছিল না। রাত যখন শেষ প্রহরে, তখন ধীরে ধীরে আকাশের উত্তর পূর্ব কোণটা ম্লান হতে শুরু করল। ভোরের প্রথম ধূসর আলো নদীর ওপর পড়তেই বাইরের সেই দুর্যোগ যেন জাদু বলে থমকে গেল। সেই আঁশটে গন্ধ, চ্যাটচ্যাটে হাতের কিলবিলানি আর হলদে চোখের তীব্র চাউনি সবই মিলিয়ে গেল কুয়াশাচ্ছন্ন ম্যানগ্রোভের আড়ালে। প্রতাপ এক দীর্ঘশ্বাস ফেলে টলতে টলতে গিয়ে বিছানার ওপর বসল। তার শরীর তখন যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। বিড়বিড় করে সে নিজেকেই বলল, তার মানে এই হলো নির্জন গেস্ট হাউসের আসল রূপ। আর এই বিভীষিকাতেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে সুব্রত। লোকাই সব জানতো বলেই সাবধান করেছিল আমাকে। প্রতাপের ঠোঁটের কোণে একটা বিষাক্ত হাসির রেখা ফুটে উঠল। যে সুব্রতকে সে বাঁচাতে এসেছিল, সেই যদি হয় মূল ষড়যন্ত্রকারী, তবে নিজেকে রক্ষা করার উপায় আর কোথায়? কিন্তু বিপদ কাটেনি, বরং এক নতুন মারণ ফাঁদ তার সামনে বিস্তৃত হল। বিপদ মুক্তির সেই প্রথম আলোর সাথে সাথেই প্রতাপের সারা শরীরে এক যন্ত্রণাদায়ক ক্লান্তি নেমে এলো। চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছে। এক তীব্র অবদ্ধ ঘুমের নেশা তার মগজকে আচ্ছন্ন করে ফেলল। প্রতাপ ভুলে গেল যে এই সকালটাই ছিল তার এই অভিশপ্ত নরক থেকে পালানোর একমাত্র সুযোগ। সে ভুলে গেল লকাইয়ের সেই চরম সতর্কবার্তা, এখানে রাত জেগে থাকা বারণ। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। নিজের অজান্তেই প্রতাপ বিছানায় ঢলে পড়ল। এক অতলান্ত ঘুমের সাগরে সে তলিয়ে যেতে লাগল। সে বুঝতেও পারল না এই ঘুম তাকে কোনো আরাম দিচ্ছে না।
বরং তাকে চিরতরে এই জলরাক্ষসীদের নীল অন্ধকার জগতের দাস বানিয়ে দিচ্ছে। ঘুমের ঘোরে সে টেরও পেল না নোনা জলের ওপার থেকে একটা তৃপ্তির হাসি আবার বাতাসে ভেসে আসছে। আজকাল প্রতাপের রাতে আর ঘুম আসে না। রাত গভীর হলেই হিস হিসে কণ্ঠস্বররা ফিরে আসে। সেদিন যখন প্রতাপের তন্দ্রা ভেঙেছিল, টিয়ামারি গ্রামের আকাশে তখন সূর্য ডুবছে। পাশের ঘরে উঁকি দিয়ে সে দেখেছিল সেখানে সুব্রত নেই। সে অনেক আগেই পাড়ি দিয়েছে শহরের নিরাপদ আশ্রয়ে। বালিশের ওপর পড়েছিল কেবল একটা জরাজীর্ণ চিরকুট। কাঁপা হাতে সেটা তুলে নিতেই প্রতাপের চোখের সামনে অক্ষরেরা যেন বিষধর সাপের মতো ফণা তুলে দাঁড়ালো। ভাই প্রতাপ, আমাকে ক্ষমা করে দিস। এই জ্যান্ত কবর থেকে পালানো ছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না রে। আজ আজ তুই আমার জায়গা নিয়েছিস। আজ তুই বুঝবি যে মুক্তির নেশায় মানুষ মানুষ কী না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী। তবে তবে তোর জন্য আমি আমি রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সেদিন রাতে তুই আমার জায়গা না নিলে আমি পালাতে পারতাম না। এখানে এখানে এটাই নিয়ম ভাই। দিনে যে একবার ঘুমিয়ে পড়ে, রাতে তাকে ওরা জাগিয়ে তোলে। ওদের ওদের গল্প শোনার জন্য কাউকে তো প্রয়োজন। আর কেউ নিজে থেকে তার জায়গা না নিলে ওদের হাত থেকে তার মুক্তি নেই। ঠিক যেমন আমি স্থান নিয়েছিলাম লকাইয়ের। চিঠিটা থেকে মুখ তুলে প্রতাপ দেখল লকাইকে। সেই রহস্যময় হাসিটা ঠোঁটে নিয়ে সে এগিয়ে গেল। নির্বিকার গলায় বলল, এই গ্রামের এটাই নিয়ম দাদা বাবু। এখানে রাতে জেগে থাকা বারণ। তাহলে তুমি পালাওনি কেন লকাই? লকাই জানালার বাইরে ঘন অন্ধকারের দিকে চেয়ে শান্ত গলায় উত্তর দিল, আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই দাদা বাবু। আমি এখানকার এই বিষাক্ত নিঝুমতাতেই অভ্যস্ত। তাই তো আমি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। এবার থেকে আপনিও সেটাই চেষ্টা করুন। যদিও জানি তা সম্ভব নয়। আমি যাই দাদা বাবু, আমার অনেক কাজ পড়ে আছে। নিজের স্বভাব সুলভ সেই অদ্ভুত হাসিটা হেসে লকাই অন্ধকারের গলিপথে অদৃশ্য হয়ে গেল। বাইরে তখন ঠাকুরার নদীর বুকে টলটলে অন্ধকার নেমে আসছে। রাত বাড়লেই সেই বিভীষিকারা আবার চ্যাটচ্যাটে শরীর আর লকলকে জিভ নিয়ে টাঙার উদ্দেশ্যে পাড়ি দেবে তাদের কয়েক হাজার বছরের পুরনো অতৃপ্তির গল্প শোনাতে। প্রতাপের শির দাঁড়া দিয়ে এক তীব্র হিমস্রোত বয়ে গেল। কাঁপা কাঁপা হাতে সে পকেট থেকে মোবাইলটা বের করল। নেটওয়ার্কের মরণাপন্ন সিগন্যালের দিকে তাকিয়ে কন্ট্যাক্ট লিস্টটা স্ক্রল করতে করতে এক সময় থমকে গেল সে। চোখের সামনে ভেসে উঠল তার ম্যানেজার নিতাই সামন্তর নাম। এক অমানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে প্রতাপ একটা ছোট্ট মেসেজ টাইপ করল, নিতাইবাবু, আমি টিয়ামারি গ্রামে এক বিশেষ দুর্ঘটনার শিকার হয়েছি। আপনি শীঘ্র এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান। সেন্ড বাটনে চাপ দিয়ে সে জানালার দিকে তাকালো। মোবাইলটা হাত থেকে নামিয়ে রেখে সে অপলক দৃষ্টিতে চেয়ে রইল ঠাকুরার নদীর
সেই রূপলি জলের দিকে। সে জানে এই মেসেজটা আসলে কোনো সাহায্যের আবেদন নয়, এ হলো এক নিরুপায় শিকারের পাতা নতুন এক মরণ ফাঁদ, যেমনটা সুব্রত তার জন্য পেতেছিল। আজ সেও তাই করল। প্রতাপ চৌধুরী এখন আর বন্ধু বা শত্রু চেনে না, সে শুধু চেনে এক অন্তহীন মুক্তির পথ। ওদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, আর টিয়ামারি অপেক্ষা করছে তার পরবর্তী উদ্ধারকারীর জন্য। হ্যাঁ, কে আমাকে দেখে বহুত অবাক হলেন বুঝি? রমানন্দ বাবু কইলেন মরাকে জ্যান্ত করে দেবো নাকি? হারামজাদা বুড়ো ও সমস্ত টাকাটা নিয়ে পালিয়ে গেছে। তোকে হালকা করে মারতে চাইছি। আচ্ছা, আপনি বর্ণালী, আপনি অডিও স্টোরিতে কাজ করেন তো 221 আমি ওদের সব গল্প শুনি, বলবেন আমি ওদের খুব বড় ফ্যান, আমি ওদের প্রত্যেকটা গল্প শুনি, খুব ভালো লাগে।